CW chart. AB company is comparing its present absorption costing practices with direct costing methods. An examination of its records produce the following information. Maximum plant capacity 40,000 units, normal capacity 36,000 units, fixed factory overhead টাকা 54,000, fixed marketing and administrative expense টাকা 20,000, sales price per unit টাকা 10, standard variable cost per unit টাকা 4, variable marketing expense per unit sold টাকা 1। এবার নিচে কি তথ্য আছে দেখো। ফর দ্য ইয়ার দ্য ফলোইং ডাটা আর অ্যাভেলেবেল। বাজেটেড প্রোডাকশন 36,000 ইউনিটস, অ্যাকচুয়াল প্রোডাকশন 30,000 ইউনিটস, সেলস 28,000 ইউনিটস, ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1,000। আচ্ছা, জানুয়ারি 1 তারিখে যে ইনভেন্টরি, এটাকে আমরা সাধারণত কি বলে থাকি? ওপেনিং ইনভেন্টরি। গুড। আচ্ছা, আমরা বলছিলাম একটা অঙ্ক পড়ে ফার্স্ট কাজ 4টা ইউনিট বের করা খুঁজে। তা আমরা কয়টা ইউনিট পাইছি এখানে? সেলস পাইছি, সেলস পাওয়া গেছে, ইনভেন্টরি গুড। এন্ডিং নেই, তাহলে কোন একটা না থাকলে সেটা কি করতে হবে? ওয়ার্কিং করতে হবে। ওকে, একটা ওয়ার্কিং। আচ্ছা, তাহলে মনে রাখো একটা ওয়ার্কিংস। ওকে, এরপরে দেখি আর কি কি আছে। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ফার্স্ট ক্লাসে বলছিলাম অঙ্কে যদি কখনো আনফেভারেবল ভেরিয়েন্স থাকে, আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স থাকে, তাহলে এই যে টাকাটা থাকবে সেটা দুইটা পদ্ধতিতেই ইন্ডিং ইনভেন্টরির পর যোগ করে বসাতে হবে, দুইটা পদ্ধতিতেই যাবে। আর যদি আনফেভারেবলের পরিবর্তে ফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স থাকে, তাহলে দুইটা পদ্ধতিতেই ইন্ডিং ইনভেন্টরির পর বিয়োগ করে বসাতে হবে। আনফেভারেবল থাকলে যোগ আর ফেভারেবল থাকলে বিয়োগ। ক্লিয়ার? বিয়োগ। জি ভাই। আচ্ছা, all variances are written off directly at the year end as an adjustment to the cost of goods sold। কোনো কিছু বলা নাই, তাহলে সকল কিছু কস্ট অফ গুডস সোল্ড এর সাথে সমন্বয় করতে বলছে। এবার রিকোয়ারমেন্ট দেখি। প্রিপেয়ার এ ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট। একটা কথা বলে রাখি, ভেরিয়েবলের অপর নাম ডিরেক্ট। ভাইয়া বলো। এইখানে তো ওয়ার্কিং দুইটা হবে, আরেকটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ওয়ার্কিং। আচ্ছা, তাহলে রিকোয়ারমেন্ট এক বলছে কি, প্রিপেয়ার এ ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট। ডিরেক্ট কস্টিং এর অপর নাম ভেরিয়েবল কস্টিং, তার মানে ভেরিয়েবল কস্টিং এ ইনকাম স্টেটমেন্ট করতে বলছে প্রথমে। তারপর 2 নম্বরে দেখো, ডিটারমাইন অপারেটিং ইনকাম ইফ অ্যাবজর্পশন কস্টিং হ্যাড বিন ইউজ। বলছে কি, নির্ণয় করো অপারেটিং ইনকাম যদি অ্যাবজর্পশন কস্টিং ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে ইনকাম স্টেটমেন্ট হবে অ্যাবজর্পশনে। এবার দেখো এখানে একটা কথা বলা আছে, উইথ দ্য স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বেসড অন নরমাল ক্যাপাসিটি। এই ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। আর 3 নাম্বারটাই বলছে রিকনসাইল দ্য ভেরিয়েবল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং নিট ইনকাম ফিগারস। তার মানে ওই রিকনসিলেশন স্টেটমেন্ট। বুঝতে পারছো? এই অঙ্কটা 3টা রিকোয়ারমেন্ট চাইছে। তোমরা কি 3টা রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছো নাকি সমস্যা হচ্ছে? আমরা অঙ্কটা শুরু করব তার আগে একটু দেখে নি। এইখানে একটা মান দেওয়া আছে, সবাই ভালো করে খেয়াল করো, কার্সারের দিকে খেয়াল করো। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 4 টাকা দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার বা ভেরিয়েবল ওভারহেড আছে অঙ্কটার মধ্যে কোথাও? না। এই 3টা না দিয়ে এই 3টার যোগফল একবারে দিয়ে দিয়েছে, যেটা নাম লিখছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এই 4 টাকা। বিষয়টা কি বুঝতে পারছো? ওই 4টা যোগ করে একবারে 4 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওই 3টা মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ওভারহেড, ওই 3টা না দিয়ে একবারে বলে দিয়েছে ওইটার মান 4 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এখানে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। আমরা জানি না ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচের সমষ্টি? 3টা খরচ। হ্যাঁ, ওই 3টা খরচ দিয়ে দিয়েছে আমাদের একবারে। সবাই কি বিষয়টা বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে সবাই? তাহলে এই অঙ্কটাই স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলতে কি কি বোঝাচ্ছে?
ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের মান। এবার খেয়াল করো এইখানে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এই 4 টাকা কি পার ইউনিটে দেওয়া আছে না? জি ভাই। তার মানে আমি বলতে পারি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই 3টা পার ইউনিটে দেওয়া আছে। হ্যাঁ। জি পক্ষান্তরে দেখো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা টোটাল টাকায় দেওয়া আছে। হ্যাঁ। তাহলে আমি বলছিলাম যে অঙ্কে যদি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের মান পার ইউনিটে থাকে আর পক্ষান্তরে ফিক্সড টাকাটা যদি টোটাল টাকায় থাকে তাহলে এটাকেও পার ইউনিটে রূপান্তর করে নিতে হয়। এরকম একটা রুলস লিখে দিছিলাম, মনে আছে? 5 নাম্বার রুলস। হ্যাঁ, তাহলে এই অঙ্কটায় আমরা কয়টা ওয়ার্কিংস পেলাম? 2টা। তাহলে সমাধানে যাচ্ছি, খেয়াল করো সবাই। ওয়ার্কিংস অন ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি। ওয়ার্কিংস 1 ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস। এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস এর সূত্র কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তাহলে আমরা মান বসাই। ওপেনিং আছে 1000, প্রোডাকশন আছে 30000, সেলস 28000, যোগ বিয়োগ করে 3000 ইউনিটস। ওয়ার্কিংস 1, কারো কোনো প্রশ্ন আছে? না। এবার ওয়ার্কিংস 2 ক্যালকুলেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটের সূত্র কি আমরা একটু খেয়াল করি। টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ভাগ নরমাল ক্যাপাসিটি অবলিক বাজেটেড প্রোডাকশন অবলিক অ্যাকচুয়াল প্রোডাকশন। এই তিনটা যে কোনো একটা দিয়ে ভাগ দিতে হয়। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, অঙ্কের মধ্যে যদি নরমাল ক্যাপাসিটি থাকে সেক্ষেত্রে আর অন্যগুলোর কোনো ভ্যালু নাই, নরমাল ক্যাপাসিটি দিয়েই ভাগ দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? যে আপু প্রশ্ন করছিলেন, নরমাল ক্যাপাসিটি থাকলে নরমাল ক্যাপাসিটি দিয়ে ভাগ দিতে হবে। এছাড়াও আমরা যদি এই অঙ্কটার একটু ব্যাকে ফিরে যাই, মানে রিকোয়ারমেন্টে, তাহলে দেখতে পাবো এই রিকোয়ারমেন্টেও বলে দিছে নরমাল ক্যাপাসিটি দিয়ে ভাগ দিতে হবে। একটু দেখি রিকোয়ারমেন্ট 2 নাম্বার, দেখেন ডিটারমাইন অপারেটিং ইনকাম ইফ অ্যাবজর্পশন কস্টিং হ্যাড বিন ইউজড উইথ দ্য স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বেসড অন নরমাল ক্যাপাসিটি। এই যে স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট নির্ণয় করতে হবে কিসের উপর ভিত্তি করে? নরমাল ক্যাপাসিটির উপর ভিত্তি করে। এটা বলা না থাকলেও আমরা নরমাল ক্যাপাসিটি দিয়ে ভাগ দিতাম। ক্লিয়ার? অঙ্কে যখন নরমাল ক্যাপাসিটি না থাকবে তখন ভাগ দিতে হবে বাজেটেড প্রোডাকশন দিয়ে, আর অঙ্কে যখন নরমাল ক্যাপাসিটি বাজেটেড প্রোডাকশন দুইটার একটাও না থাকবে তখন অ্যাকচুয়াল প্রোডাকশন। ঠিক আছে, তাহলে আমরা এবার অঙ্কের সমাধানে যাই। আচ্ছা, এটা কি স্ক্রিনশট দেয়া হয়েছে সবার? আচ্ছা, স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেওয়া হলে নেক্সট বলবেন, আমি পরবর্তী পেজ চেঞ্জ করব। নেক্সট। আচ্ছা, আমি এবারের এই অঙ্কটার উপরে সবকিছু লিখি নাই, প্রতিষ্ঠানের নাম, ইনকাম স্টেটমেন্ট আন্ডার যে পদ্ধতি, আপনারা বুঝে নিয়েন। সবাই তো বুঝছেন কিভাবে লিখতে হয়। সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে লিখছি ডিরেক্ট বা ভেরিয়েবল কস্টিং। যেহেতু রিকোয়ারমেন্টে আগে ডিরেক্ট কস্টিং নির্ণয় করতে বলছে তাই আমরা ডিরেক্ট বা ভেরিয়েবলটা লিখছি। বুঝতে পারছেন? অঙ্কে রিকোয়ারমেন্টে আগে যে পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করতে বলবে আপনারা সেই পদ্ধতিতে করবেন। আচ্ছা, দেখেন তাহলে প্রথমে সেলস 28000 ইউনিট ছিল, 10 টাকা করে বসাইছি সেকেন্ড কলামে। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, যেহেতু আমরা ভেরিয়েবল পদ্ধতি করতেছি, এর আন্ডারে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, দেখেন আমাদের অঙ্কে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের মান 4 টাকা দেওয়া ছিল। আমরা বলছিলাম এগুলোকে টোটাল করতে হলে সবসময় প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতে হয়। কোন প্রোডাকশন? অ্যাকচুয়াল প্রোডাকশন। গুণ করছি। এর সাথে অ্যাড ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি টাকা বের করার নিয়ম কি? এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা বের হইছে একে ভাগ দেব প্রোডাকশন ইউনিট দিয়ে, গুণ করব ওপেনিং এর যে ইউনিটটা থাকবে। আমাদের অঙ্কটা এখানে যদি বাজেটেড প্রোডাকশন থাকতো তাহলে কি হতো? আচ্ছা, তাহলে ওপেনিং ইনভেন্টরি বের করছি, একই নিয়মে এন্ডিং ইনভেন্টরি করব। ম্যানুফ্যাকচারিং কস্ট 1,20,000 ভাগ প্রোডাকশন গুণ এন্ডিং ইনভেন্টরি ইউনিট, যোগ বিয়োগ করে নামানো হয়েছে। এবার একটু সবাই খেয়াল করো, আমাদের এই অঙ্কটা একটা অতিরিক্ত তথ্য দেওয়া ছিল, আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স। আমরা বলছিলাম অঙ্কে যদি আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স থাকে তাহলে এন্ডিং
ইনভেন্টরির পর উভয় পদ্ধতিতে যোগ করতে হয়। তাহলে দেখো অ্যাড আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স যোগ করে দ্বিতীয় কলাম নিচে এবার এই 2,80,000 সেলস থেকে বিয়োগ করে নামানো হয়েছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এবার লেস ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1 টাকা পার ইউনিটে ছিল। আমরা বলছিলাম এটাকে টোটাল করতে হলে সবসময় সেলস ইউনিট দিয়ে গুণ করতে হয়, সেলস দিয়ে গুণ করে বসেছি কন্ট্রিবিউশন মার্জিন। এবার লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট অঙ্কে দুইটা, একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা মার্কেটিং এন্ড অ্যাডমিন। এই দুটো যোগ করে বিয়োগ নিট ইনকাম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। দেখি তাহলে আমাদের ভেরিয়েবল কস্টিং এর নিট ইনকাম বের হইছে 61,000। এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং এ যাব। সবাই একটু দেখো অ্যাবজর্পশন কস্টিং এর নিট ইনকাম। সেলস 28,000 ইউনিট 10 টাকা করে বসালাম। লেস কস্ট অফ গুডস সোল্ড। এবার লিখবো কস্ট অফ গুডস সোল্ড। কম বেশি দাও। কস্ট অফ গুডস সোল্ড। এবার দেখো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 4 টাকা বের হয়েছিল গুণ 30,000 দিয়ে 1,20,000। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ? একটা। তিনটা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং তিনটি। কিন্তু আমাদের বের তিনটি। করতে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে এই তিনটার সাথে আর একটা যোগ করে দিলে 4টা হয়ে যায় না? জি ভাইয়া। তাহলে দেখো এর নিচে লিখছি অ্যাড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। দেখো ফিক্সড ফ্যাক্টরি আমরা ওয়ার্কিংস করছিলাম, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আমরা ওয়ার্কিংস এর পার ইউনিট বের করছিলাম। জি ভাইয়া। এটাকে প্রোডাকশন দিয়ে গুণ করছি 45,000 টাকা। এবার এই দুইটা যোগ করে 1,65,000, এইটার নাম লিখছি ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা খরচ বলো তো? 4টা। চারটি। 4টা খরচ হইছে। ভেরিয়েবল মানে 3টা জি আর ভাই। ফিক্স মানে 4টা। কারো কোনো প্রশ্ন আছে? এইটুকু যতটুকু বুঝালাম। না। না ভাইয়া। তাহলে একটা কথা আবারও একটু বলি, স্ট্যান্ডার্ড এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এর সাথে যখন ফিক্সড টাকাটা যোগ করব তখন অবশ্যই পার ইউনিটকে প্রোডাকশন দিয়ে গুণ করে যোগ করব, কখনো টোটাল টাকা বসানো যাবে না। কিভাবে বসাবো বলো তো? পার ইউনিটকে প্রোডাকশন দিয়ে গুণ করে। আচ্ছা এই পর্যন্ত কমপ্লিট। এবার দেখো অ্যাড ওপেনিং ইনভেন্টরি। তাহলে এবার ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়েছে 1,65,000, একে ভাগ প্রোডাকশন ইউনিট 30,000 গুণ ওপেনিং এর ইউনিট 1,000 বসালাম। লেস ইন্ডিং। আমি বললাম না। তাহলে আমরা বসালাম হচ্ছে ওপেনিং এবং এন্ডিং এর টাকা বের করা। কি সবাই বুঝতে পারছি? এই মেইন যে বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একটু ভালো করে এখানে খেয়াল করো। আমরা যখন ফিক্স ফ্যাক্টরি ওভারহেডকে পার ইউনিটকে ফিক্স ফ্যাক্টরির ওভারহেডের পার ইউনিটকে প্রোডাকশন দিয়ে গুণ করব, তখন একটু ভালো করে খেয়াল করো। এই অঙ্কটায় ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট ছিল, বের হয়েছিল 1.5 টাকা, একে প্রোডাকশন দিয়ে গুণ করে কত টাকা হয়েছে? 45,000। কিন্তু প্রকৃতপক্ষে ফিক্সড এর টাকা কত দেওয়া আছে অঙ্কে? 54,000। কত দেওয়া আছে? 54,000। কিন্তু আমরা যখন নিয়ম অনুযায়ী গুণ করে বসেছি তখন কত লিখছি? 45,000। তাহলে যদি এইটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এই হয়, এই যে বেশি বা যদি কম হয়, বেশি বা কম হলে এটা আবার পরে সমন্বয় করতে হয়। বেশি হলে বিয়োগ করতে হয়, কম হলে যোগ করতে হয়। তাহলে দেখো আমাদের অঙ্কে ছিল ফিক্স ফ্যাক্টরি 54,000, কিন্তু এখানে হয়েছে 45,000। এই কারণে লেখা হয়েছে অ্যাড আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 54,000 মাইনাস 45,000 যোগ করছি, কম হয়েছে তাই যোগ। একইভাবে যদি এটা বেশি হইতো তাহলে লিখতাম লেস ওভার অ্যাপ্লাইড অফ ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, ডিফারেন্সের টাকা বসাতাম। আর যদি একই টাকা হয়, এখানেও 54,000 আছে আর আমার অঙ্কেও আছে 54,000, তাহলে আর এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। বোঝো নাই কে কে? বুঝছি ভাইয়া। হ্যাঁ আরেকবার বলেন, ঠিকমতো বুঝতে পারিনি। বলছি কি, আমরা যখন ফিক্স ফ্যাক্টরি ওভারহেডকে পার ইউনিট দিয়ে গুণ করে বসাবো অঙ্কে অ্যাবজর্পশন কস্টিং এর সময়, তখন যদি ফিক্স ফ্যাক্টরির মূল টাকার থেকে বেশি বা কম হয় সেটা পরবর্তীতে সমন্বয় করতে হয়। বেশি হলে বিয়োগ করতে হয়, আচ্ছা আচ্ছা, আর কম হলে যোগ করতে হয়। আর যদি সেম টাকাই হয় তাহলে কোনো কিছু লেখার প্রয়োজন নাই। তাহলে এডি লাগবেই না, টোটাল অ্যাড এডি লাগবেই না। যদি মনে করে একই টাকা Same হয় হয় তাহলে আর লেখার দরকার তো নাই। ঠিক আছে? আচ্ছা এবার দেখো আনফেভারেবল বলছিলাম না, অঙ্কে আনফেভারেবল থাকলে যোগ করতে হয় উভয় পদ্ধতিতে। এই যে এবার অ্যাড আনফেভারেবল
ভেরিয়েবল ভেরিয়েন্স যোগ করে দিছি, বুঝতে পারছো? এই যোগ বিয়োগ করে যে টাকাটা পাইছি গ্রস প্রফিট লেস মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা ভেরিয়েবল ছিল 1 টাকা করে 28,000 আর ফিক্স ছিল 20,000, দুটো যোগ করে বিয়োগ করছি 64,000 টাকা নেট ইনকাম বেরিয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, প্রশ্ন নাই। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। তোমাদের এটার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে বা অঙ্ক তোলা হয়েছে? হ্যাঁ ভাইয়া, কমপ্লিট। অন্যরা একটু রেসপন্স করো। জি ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, এবার ওই অঙ্কটা একটু ভালো করে দেখো। নিট ইনকাম কত বের হইছে? 64,000। আর ভেরিয়েবলের সময় কত বের হইছিল? 61,000। 61,000। আচ্ছা, ভেরিয়েবলের দেখো ইন্ডিং কত আছে 12,000। আর ওপেনিং কত আছে? 4,000। আর অ্যাবজর্পশনের সময় ইন্ডিং কত আছে? 16,500। 16,500। ওপেনিং আছে কত? 5,500। 5,500। ওকে, এবার আমরা যাই এবারে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে দেখো পার্টিকুলারস টাকা টাকা, ডিফারেন্স ইন নেট ইনকাম। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা মান বসাই। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ডিফারেন্স ইন নেট ইনকাম। প্রথমে অ্যাবজর্পশন কস্টিং এর নেট ইনকাম নিতে হয়। কত বের হইছিল আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর নেট ইনকাম? 64,000। এবার নেট ইনকাম অ্যাজ পার ভেরিয়েবলে কত বের হইছিল? 61,000। তাহলে এই দুটো থেকে বিয়োগ করে 3,000 টাকা আসছে। এবার ডিফারেন্স ইন ইনভেন্টরি, ইন্ডিং মাইনাস ওপেনিং, অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং 16,500 মাইনাস 5,500 11,000, আর ভেরিয়েবল কস্টিং এ 12,000 মাইনাস 4,000 8,000। এবার এই দুটো বিয়োগ করে 3,000, মিলে গেছে দুই সাইড। জি ভাইয়া। জি ভাই। তার মানে অঙ্কটা মিলছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, বসো। না ভাই আর ভালো লাগছে আচ্ছা, এবার দেখো সমজাতীয় একটা অঙ্ক বাড়ির কাজ দিচ্ছি। ভাইয়া আর না। সমজাতীয় একটা অঙ্ক বাড়ির কাজ, আগে বাড়ির কাজ নাও, তারপরে দেখতেছি। হোমওয়ার্কে তো একটা দিয়েছেন আবার। হোমওয়ার্ক 4 কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। Navid company is comparing its present absorption costing with variable costing method and examination of its records produce the following information. Budgeted production 40,000 units, budgeted fixed factory overhead 80,000 টাকা, fixed marketing and administrative expense 20,000, sales price per unit টাকা 12, standard variable manufacturing cost per unit টাকা 5, variable marketing per unit টাকা 1. For the year, the following data are available. Actual production 32,000, actual sales 29,000, finished goods inventory January 1,000, unfavorable variance standard from standard cost 5,000. Requirement: prepare variable costing income statement, prepare absorption costing income statement. 3 number, reconcile the variable costing and absorption costing net income figures. দেখো ফার্স্ট কাজ ওয়ার্কিংস অন। এই অঙ্কটায় ইন্ডিং ইনভেন্টরি নাই, আগের অঙ্কর মতো ইন্ডিং ইনভেন্টরিটা বের করবা। দ্বিতীয় কাজ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা টোটাল আছে আর স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে আছে। এবার ভাগ দিবার সময় কি দিয়ে ভাগ দিবা বলো তো? এই ফিক্সড ফ্যাক্টরির ওভারহেডকে পার ইউনিট বানানোর জন্য বাজেটেড প্রোডাকশন দিয়ে 80,000 ভাগ হবে 40,000, 2 টাকা বের হবে। একই অঙ্ক, পারবা এই অঙ্কটা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে বাড়ির কাজ কঠিন আছে। না না, একবার সেম অঙ্ক আমি যেটা করেছি সেইটার মতোই। তাহলে এই দুইটা বাড়ির কাজ করে নিয়ে আসবা আর করে গ্রুপে আমাকে মেনশন করে জমা দিবা। আজকে এই পর্যন্ত।